হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ে টু লার্ন পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা WBPSC ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্ন আলোচনা করছি, আজকে তার দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা ক্লার্কশিপ 2019 শিফট অনের ইংলিশের প্রশ্নগুলো আলোচনা করব। সো আমাদের এই রকম ভাবে ভিডিও চলতে থাকবে। আপনারা প্রত্যেকেই আশা করছি ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এক একটা সাবজেক্ট ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো আলোচনা করব, তার জন্য প্রত্যেকটা ভিডিওই একটু করে লং হবে। লং হলে বিরক্ত হয়ে যাবেন না। বিরক্ত না হয়ে যদি আপনারা ক্লার্কশিপ এক্সামে ম্যাক্সিমাম স্কোর করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওগুলো আপনারা দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এবং আগের ভিডিও দেখে না থাকলে অবশ্যই আগের ভিডিও দেখে নেবেন। তো আজকের পর্বে থাকছে ক্লার্কশিপ 2019 শিফট অনের ইংলিশের প্রশ্ন, যেখানে 30টা প্রশ্ন আছে। আমরা 30টা প্রশ্নকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমরা গ্রামার গুলো ভালো করে বুঝে নেব এবং সিনোনিম সেন্টেন্স গুলো ভালোভাবে অধ্যয়ন করব। শুরু করার আগে আরো একবার বলে দিই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ফার্স্ট প্রশ্ন, fill in the blank with an appropriate preposition from the list below. He was successful dash completing the job within 4 days. He was successful dash completing the job within 4 days. অপশনগুলো রয়েছে on, in, of, with. এখানে কারেক্ট অ্যান্সার হবে successful in. successful in completing হবে। সাকসেসফুল ইন শব্দের অর্থ হচ্ছে সাফল্য অর্জন করা। সাকসেসফুল ইন হবে, এখানে সাকসেসফুল ইন হয়, তো সাকসেসফুল ইন শব্দের অর্থ কি? সাফল্য। নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস। কমেন্টসের সিমিলার মিনিং মানে সিনোনিমস আমাদের বের করতে বলা হয়েছে। সো আমাদের প্রথমে জানতে হবে কমেন্টস মানে কি, কমেন্টস শব্দটার অর্থ কি। কমেন্টস শব্দের অর্থ হচ্ছে আরম্ভ হওয়া বা বিগিন। আরম্ভ হওয়া, আরম্ভ হওয়া, আরম্ভ হওয়া, বা আমরা ইংরেজিতে জানবো বিগিন, অথবা একটা ফ্রেজাল ভার্ব আছে সুন্দর, যেটা হচ্ছে সেট ইন। সেট ইন, সেট ইন মানে হচ্ছে আরম্ভ হওয়া, বিগিন মানে হচ্ছে আরম্ভ হওয়া। তাহলে আমরা অপশনগুলো চেক করব কোন অপশনে এই আরম্ভ হওয়ার ইংলিশটা রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যানাউন্স, অ্যানাউন্স মানে অ্যানাউন্স, তারপরে কমেন্ট, কমেন্ট আর বিগিন। তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিগিন যেটা রয়েছে সেটা হচ্ছে কমেন্টস এর সিনোনিম। অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা। কমেন্ট শব্দের অর্থ হচ্ছে মন্তব্য করা। কমেন্ট শব্দের অর্থ মন্তব্য করা। আর আমি বললাম এই বিগিনের একটা ফ্রেজাল ভার্ব কি রয়েছে, সেট, সেট ইন, বা আমরা আর একটা ফ্রেজাল ভার্ব লিখতে পারবো, সেটা হচ্ছে সেট আউট। সেট আউট, সেট ইন অথবা সেট আউট, সেট অ্যাবাউট, সেট অ্যাবাউট। এই ফ্রেজাল ভার্ব গুলো আমাদের জেনে রাখতে হবে এবং আমাদের ফ্রেজাল ভার্ব দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে পারবো। তারপর ফ্রেজাল ভার্ব ব্যবহার করে আমরা উন্নত মানের সেন্টেন্স লিখতে পারবো। তো ফ্রেজাল ভার্বও আমাদের যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, fill in the blank with an appropriate preposition from the list below. When Deepak could not solve the problem, he decided to give. তাহলে কি হবে? when Deepak could not solve the problem, he decided to give. এখানে অপশনগুলো দেখছি আউট, আপ, অফ এবং ব্যাক। তো আমরা ভালো করেই জানি একটা ফ্রেজাল ভার্ব গিভ আপ। গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া। তাহলে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপ বসাবো। কি বসাবো? আপ বসাবো। আমি একটু আগেই বললাম যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করার জন্য ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে এবং ফ্রেজাল ভার্ব জানতে হবে। সো অবশ্যই আপনারা ফ্রেজাল ভার্ব পড়বেন এবং জানবেন। নেক্সট প্রশ্নে চলে যাই। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে ওয়ার্ড ফিল করতে বলেছে,
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়। দ্য ম্যান ওয়াজ সো দ্যাট হি বিলিভড দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভড দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার। এইখানে আমরা অপশনগুলো দেখব। অপশনগুলো কি রয়েছে? ক্রেডিবল। ক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস্য। ক্রেডিটেবল। ক্রেডিটেবল মানে হচ্ছে কাউকে সম্মান দেওয়া, ক্রেডিট দেওয়া, মানে ক্রেডিট যোগ্য, সম্মানযোগ্য বা সম্মানজনক, বিশ্বাসযোগ্য। ক্রেডিবল হচ্ছে বিশ্বাস্য, ক্রেডিটেবল মানে যাকে সম্মান দেওয়া যায়। আর কি ক্রেডিউলাস। ক্রেডিউলাস শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণ, মানে যে মানুষকে বিশ্বাস করতে পারে, যে মানুষকে বিশ্বাস করতে পারে। ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য। অবিশ্বাস্য, আমি মিনিং গুলো লিখে দিচ্ছি। অবিশ্বাস্য, বিশ্বাস প্রবণ। ক্রেডিউলাস শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণ। ক্রেডিটেবল শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য, মানে যাকে বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য। এবং ক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস্য, বিশ্বাস্য। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে এবার আমরা ডিসাইড করব। দ্য ম্যান হু ওয়াজ সো দ্যাট হি বিলিভ দ্যাট, মানে যে বিশ্বাস করে, যে বিশ্বাস করতে পারে। তাহলে আমরা স্পষ্ট তাহলে বুঝতে পারছি এখানে কোনটা বিশ্বাস করতে পারে, সেটা হচ্ছে বিশ্বাস প্রবণ, যে বিশ্বাস করে মানুষকে, বিশ্বাস প্রবণ। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাই। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো। He rushed to the hospital after he dash the news. সে হসপিটাল পর্যন্ত ছুটে গিয়েছিল নিউজটা শোনার পরে। এইখানে যে গ্রামারের রুলসটা অ্যাপ্লাই হবে, এখানে হচ্ছে পাস্ট পারফেক্টের কন্ডিশন লাগবে, কারণ একটা ঘটনা আর একটা ঘটনার পূর্বে ঘটেছে বা পরে ঘটছে, সেইটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখবো। সো এখানে আফটার দিয়ে রয়েছে, তো আমরা জানবো যে কি বলে পাস্ট পারফেক্টের যে স্ট্রাকচার হয় সেটা আমরা জানবো যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আমি অবজেক্ট লিখবো না, প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম মানে V2, একটা পাস্ট ইনডেফিনিট অ্যাকশন থাকতে হবে। যদি এটা আমরা আফটার দিয়ে লিখি তাহলে কি হয়ে যাবে? আফটার দিলে পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আর পূর্বে হয়ে যাবে সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2 প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে এখানে আফটার আছে, তাহলে আফটারের পরে কি হবে? আফটারের পরে হ্যাড প্লাস V3। এখানে আমরা দেখবো যে কোনটা হ্যাড প্লাস V3 রয়েছে। তাহলে হি রাশড টু দ্য হসপিটাল আফটার হি হ্যাড হার্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাব। চুজ ফ্রম দ্য ফলোইং the correct indirect form of the sentence given below, মানে ডিরেক্ট স্পিচে রয়েছে, ইনডিরেক্ট স্পিচে করতে হবে। সো যারা আমার ক্লাস করেছেন তারা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং খুব মানে উইদিন 3 or 4 সেকেন্ড অ্যান্সার করে দিতে পারবেন। কিন্তু যারা ক্লাস করেননি বা যারা ন্যারেশন চেঞ্জ শেখেননি তারা শিখে নেবেন এবং শিখে নিয়ে তারাও পারবেন। তো তার জন্য শিখতে হবে, না শিখা হবে না। আমি একটু বলে দিই এখানে কি রয়েছে। হি সেড টু মি, I have never seen such a brilliant boy in my life. তাহলে আমরা say to me আছে, এটাকে প্রথমে আমরা কি করব? say to me, আমরা জানি যে say plus to is equal to tell। আমরা ন্যারেশন চেঞ্জের সময় say plus to থাকলে tell করে দেব। তাহলে এখানে said আছে, পাস্টে আছে, তাহলে কি হবে? said to me টা told me হয়ে যাবে। তাহলে he told me, প্রথমত দেখবো he told me কোন অপশনে রয়েছে। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে হি টোল্ড মি। তাহলে আমরা আর অন্য অপশন দেখতেই যাব না, অন্য অপশন আর দেখতেই যাব না। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্নে চলে যাই। চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে বলেছে। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। তো এই ধরনের প্রশ্ন আমরা ক্লাসে করেছি। যারা আমার ব্যাচে পড়ছেন তারা তো পারবেনই, যারা পড়ছেন না আর ভিডিওটা দেখছেন তাহলে তাদের ক্ষেত্রে বলে রাখি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং ডিগ্রি, এই তিনটি টপিক খুব ভালোভাবে পড়ে নেবেন।
পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি আছে। সো এই কয়েকদিনের মধ্যে আপনারা যদি এই টপিকগুলো পড়ে নেন ভালো করে, তাহলে কি হবে, ক্লার্কশিপের এক্সামে মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন এখান থেকে দেবে। এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনারা দেখবেন, দেখে যাবেন পরীক্ষা হলে যাওয়ার পূর্বে, তাহলে আপনারা পারবেন 5-6টা থেকে 7টা প্রশ্ন সলভ করতে ইজিলি পেরে যাবেন। সো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি, এইগুলো থেকে প্রশ্ন দিলে খুবই সহজ, খুবই সিম্পল ভাবে এবং খুবই কি বলে নেগেটিভ না করে আমরা অ্যান্সার করে দিতে পারি এবং খুব কম সময়ে হয়ে যায়। সো চেঞ্জ ফ্রম দ্য প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। তাহলে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ দুটোই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমরা কি খুঁজবো, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর অবজেক্ট আছে কিনা। যদি অবজেক্ট না থাকে, মানে ইন্ট্রানজিটিভ ভার্বের আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না। কিন্তু অবজেক্ট যদি না থাকে তাহলে কি করে ভয়েস চেঞ্জ করব? অনেক ভার্ব আছে যেগুলো অবজেক্ট থাকে না হয়তো, কিংবা সাবজেক্ট হয়তো থাকে না, অনেক সেন্টেন্স এরকম পাবো। যেরকম এখানে দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, এখানে কিন্তু অবজেক্ট নেই, মানে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অবজেক্টটা নেই। তাহলে আমরা কি করব? এই ধরনের কেস আমরা ক্লাসে সলভ করেছি। তাহলে আমরা জেনারেল সেন্স অনুযায়ী একটা সাবজেক্ট নিয়ে আসবো, একটা অবজেক্ট নিয়ে আসবো। তার মানে কি, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট বাই সামওয়ান বা বাই দে, কেউ তার উপরে হেসেছিল, এরকম হবে। তাহলে আমরা এখানে দেখবো যে দে রয়েছে, তাহলে দে লাফড অ্যাট, দুটো অপশন রয়েছে এ এবং সি, দে লাফড অ্যাট। তাহলে তারপরের কোশ্চেন দেখছি, দে ওয়ার লাফড অ্যাট, তাহলে এটাও প্যাসিভ ফরমেশন রয়েছে, প্যাসিভ ফরমেশনে আমরা করব না। যদি বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম বসে থাকে, তার মানে ডেফিনেটলি সেই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে আমরা এখানে অপশন এটাই দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, আমরা ক্লাসে করিয়েছি। যদি কেউ পড়তে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অ্যাডমিশন নিয়ে নেব। নেক্সট, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস plant that grows in hot dry region covered in spines but without leaves, মানে লিভস ছাড়া যে সমস্ত প্লান্টস গুলো হয় ড্রাই রিজিয়নে, হট ড্রাই রিজিয়নে, সেগুলোকে কি বলে? খুবই সহজ প্রশ্ন, এটা জিকের মতো হয়ে গেছে। তাহলে অপশন আমরা দেখতে পাচ্ছি, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ক্যাকটাস। সবাই পারবেন, এটা সমস্যা নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। Find the word which has the same meaning as attack. Find the word which has the same meaning as attack. মানে attack এর synonyms জানতে চেয়েছে। attack মানে হচ্ছে কাউকে অ্যাটাক করা, আনএক্সপেক্টেডলি অ্যাটাক হতে পারে। তাহলে সেটা হচ্ছে অ্যাটাক, মানে কাউকে অ্যাটাক করা। আমরা এর বাংলা না জানলেও ইংরেজিটা খুব ভালোভাবে বুঝি। তাহলে আমরা অপশন গুলো দেখো। ফাইট করা, ফাইট মানে হচ্ছে মারামারি করা নর্মালি। রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া। ডিফেন্ড মানে কি বলে, প্রতিরক্ষা করা, মানে নিজেকে রক্ষা করা। আর পাউন্স শব্দের অর্থ আমরা জানবো, এটা জানা নেই হয়তো। পাউন্স মানে হচ্ছে ছৌ মারা। তাহলে আমরা যখন অ্যাটাক করি, ছৌ মারি তো, বা আমাদের অ্যাকচুয়ালি ছৌ কারা মারে? চিলরা, পাখিরা ছৌ মারে, চিল ছৌ মারে। তো চিল ছৌ মারে মানে কি? একটা বাচ্চাকে গিয়ে চিল ছৌ যদি মারে, সেটা কি করছে? চিলটা অ্যাটাক করছে। সো পাউন্স এর সিনোনিমস হচ্ছে অ্যাটাক, বা অ্যাটাকের সিনোনিমস হচ্ছে পাউন্স। অ্যাটাক সাডেনলি, পাউন্স শব্দের অর্থ হচ্ছে, আরো একটা আমরা সিনোনিমস এটা জানবো, সেটা হচ্ছে সুপ, SWOP, সুপ। অথবা অ্যাটাক সাডেনলি, হঠাৎ করে অ্যাটাক করা, সেটা হচ্ছে ছৌ মারা। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে চলে যাই। ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ইনর্মাস শব্দের অর্থ হচ্ছে বৃহদাকার বা প্রকাণ্ড, বিশাল। সো আমাদের সিনোনিমস জানতে চেয়েছে, মিনিং জানতে চেয়েছে, অপোজিট ওয়ার্ড নয়, মিনিং জানতে চেয়েছে, সমর্থক শব্দ জানতে চেয়েছে, সমর্থক শব্দ। সো এখানে ইনর্মাস মানে আমরা কি জানলাম? বৃহদাকার বা প্রকাণ্ড,
অপশনগুলো দেখবো। হিউজ, হিউজ মানে কি? হিউজ শব্দের অর্থ, হিউজ হচ্ছে বৃহৎ, অনেক বড়, বৃহৎ আকার। তাহলে প্রথমেই পেয়ে যাচ্ছি। পরের যে বি নম্বরের শব্দটা রয়েছে ইনকংগ্রাস। ইনকংগ্রাস শব্দের অর্থ কিন্তু আমরা জানবো স্ট্রেঞ্জ অথবা রং, ভুল মানে বেমানান। অ্যাকচুয়ালি বাংলা হচ্ছে বেমানান। আর বাকি নরমাল এবং ফেমাস শব্দের অর্থ আমরা জানি। সো এই ইনরমাস শব্দের আরো কয়েকটা আমরা সিনোনিমস জেনে রাখি। ইনরমাস শব্দের সিনোনিমস একটা হিউজ, এখানে জানলামই। তারপরে আমরা ভাস্ট একটা জানবো, তারপরে জানবো ট্রেমেন্ডস, তারপরে জানবো ইমেন্স, তারপরে ভাস্ট বললাম, ইনরমাস, হিউজ, ভাস্ট, ট্রেমেন্ডাস, ইমেন্স, এই সব হচ্ছে ইনরমাসের সিনোনিমস। নেক্সট প্রশ্নে চলে যাব। কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। A dash is a person who gets things secretly and it legally into or out of a country। মানে একজন পারসন যে নিজের দেশ থেকে কোনো কিছু সিক্রেটলি অন্য দেশে নিয়ে যায়। তার মানে কি? আমরা পাচার করা বলি এটাকে, পাচার করা। নিজের দেশ থেকে ইলিগালি কোনো কিছুকে বাইরের দেশে নিয়ে গেলে সেই পারসনটাকে কি বলা হয়? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের নোটস আমি অনেকটাই প্রোভাইড করেছি, প্রায় 20টা টপিকের উপরে নোটস দেওয়া হয়েছে। তো প্রত্যেকে আপনারা ভালো করে পড়ে নেবেন নোটস গুলো, সেখান থেকে অবশ্যই কমন পাবেন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, তারপরে সিনোনিমস, অ্যান্টোনিমস আর ফ্রেজাল ভার্ব, সমস্ত নোটস আপনাদের প্রোভাইড করেছি। প্রিন্ট করে নেবেন, আশা করছি প্রিন্ট করে নিয়েছেন এবং পড়ছেন। তো আমাদের ক্লাসে তো আমরা পড়া ধরছি, তো তাছাড়াও পড়া আমি ধরি না ধরি তবুও কিন্তু আপনাদের পড়তে হবে। পড়ে রাখবেন, আস্তে আস্তে অল্প অল্প করে পড়বেন, তাহলে দেখবেন একটা সময় সবগুলো মুখস্থ হয়ে গেছে। সো এইখানে যে ব্যক্তি নিজের দেশ থেকে কোনো কিছু ইল্লিগালি বাইরের দেশে নিয়ে যায় সেটাকে আমরা বলি পাচার করা। তাহলে এটার ইংরেজি কি হবে? ইংরেজি হচ্ছে স্মাগলার। তাহলে ইম্পোর্টার কি? ইম্পোর্টার হচ্ছে বাইরের দেশ থেকে নিজের দেশে লিগালি কোনো কিছু নিয়ে আসবে, তাকে আমরা বলবো ইম্পোর্টার। আর এক্সপোর্টার হচ্ছে নিজের দেশ থেকে বাইরের দেশে পাচার করে লিগালি, সেটা হচ্ছে এক্সপোর্টার। কিন্তু এখানে কি বলছে? সিক্রেটলি অ্যান্ড ইট ইজ ইললিগালি হবে, এটা লিগালি নয়, ইললিগালি হবে। ইললিগালি ইনটু অর আউট অফ আওয়ার কান্ট্রি, সেটা হচ্ছে স্মাগলার। নেক্সট প্রশ্নে চলে যাই। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। দ্য handkerchief was turned into a bird by the magician। সো এই যে টার্নড, আন্ডারলাইন ওয়ার্ড যে আছে, এই টার্নড এর কি চেয়েছে? আন্ডারলাইন পার্টস এর দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্টস, মানে ইমপ্রুভমেন্ট বা এই আন্ডারলাইন পার্টস এর সিনোনিমস জানতে চাইছে। তাহলে টার্নড ইনটু মানে কি? টার্নড ইনটু শব্দের অর্থ কি? টার্নড ইনটু শব্দের অর্থ হচ্ছে, টার্নড মানে কি? পরিবর্তন হয়ে যাওয়া, পাল্টে যাওয়া। সো আমরা অপশন গুলো দেখো। স্টাফ এক ধরনের কাপড়কে বলা হয় স্টাফ। পুট মানে রাখা। ট্রান্সফর্ম বা চেঞ্জ অথবা কনভার্ট। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি টার্নড চেঞ্জ। টার্ন মানে কি? কনভার্ট হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, চেঞ্জ হয়ে যাওয়া, কনভার্ট হয়ে যাওয়া। তাহলে টার্নড এর সিনোনিমস অপশন সি, ট্রান্সফর্ম। আর পাফড শব্দের অর্থ হচ্ছে গোটানো, গুটিয়ে ফেলা। নেক্সট প্রশ্নে চলে যাব। Fill in the blank with an appropriate preposition given below. He was too preoccupied that his studies think of other matters. He was too preoccupied that his studies to think of other matters. তাহলে এখানে আমরা fill in the blanks এ কি বসাবো? আমরা এখানে মনে রাখবো প্রিঅকুপাইড শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত থাকা।
প্রি অকুপাইড শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত থাকা, ব্যস্ত। সো হি ওয়াজ প্রি অকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার। তাহলে এখানে অপশন গুলো আমরা দেখবো ইন, উইথ, অ্যাট এবং অন। আমরা জানবো প্রি অকুপাইড এর পরে, প্রি অকুপাইড এর সঙ্গে প্রিপোজিশন ইনও বসে আবার উইথও হয়, দুটোই হয়, ইনও হবে এবং উইথও হবে। তাহলে কোনটা হবে এখানে সেইটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রি অকুপাইড শব্দের অর্থ হচ্ছে, প্রি অকুপাইড শব্দের অর্থ বললাম মানে ব্যস্ত থাকা, এবং প্রি অকুপাইড ইন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মগ্ন। আর প্রি অকুপাইড উইথ এই শব্দের অর্থ হচ্ছে মনোযোগী। তাহলে আপনারা এবার বলুন, তার পড়াশোনার সাথে মগ্ন থাকবে না মনোযোগী থাকবে? মগ্ন এবং মনোযোগীর মধ্যে পার্থক্য আছে। মগ্ন আছে মানে ব্যস্ত আছে, মনোযোগী মানে মনোযোগ দিয়ে ব্যস্ত আছে। তাহলে আমরা ডেফিনেটলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা করব? অপশন বি, প্রি অকুপাইড উইথ করব এখানে। তাহলে এইভাবে আমাদের পড়তে হবে, না পড়লে কিন্তু আমরা ভালো স্কোর করতে পারবো না যে কোনো এক্সামে। তার সঙ্গে তো অবশ্যই মক টেস্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার্স পড়তে হবে, সবই কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই। চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। একটু আগেই বললাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ন্যারেশন চেঞ্জ, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সিং, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সমস্ত কিছুই আমাদের শিখতে হবে এবং জানতে হবে। এবং এগুলো যে শিখে গেলে খুব সহজেই পারা যায়, আর না শিখে কিন্তু পারা যাবে না, ভুল হবে। আপনি মনে করবেন, হয়তো আপনারা মনে করবেন যে হয়তো আমি পেরে যাচ্ছি, এত সহজ প্রশ্ন, তো টুক করে একটু বেসিক জানার অভাবে কিন্তু ভুল হয়ে যাবে। তো আপনাদের জানতে হবে, আমি যেটা বলছি জানতে হবে। তো এখানে কি রয়েছে? The boys are flying kites in the sky. The boys are flying kites in the sky. তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কাইটস মানে ঘুড়ি ওড়াচ্ছেন কারা? বালকগুলো ঘুড়ি ওড়াচ্ছেন। তো আমরা কি করব? সাবজেক্ট এবং অবজেক্টকে ইন্টারচেঞ্জ করব। কাইটস কে প্রথমে নিয়ে আসবো, সাবজেক্ট হিসেবে বসাবো। তাহলে কাইটস প্রথমে আসবে। তাহলে দুটো অপশনে দেখছি কাইটস প্রথমে রয়েছে, তার মানে কি বাকি অপশনগুলো ইনকারেক্ট, কিন্তু তবু আমরা চেক করব, দেখব দুটো অপশনের মধ্যে কোনটা সঠিক। কাইটস আর হবে, প্লুরাল আর ঠিক আছে। ফ্লাইং ইন দ্য স্কাই বাই দ্য বয়েজ। কাইটস আর ফ্লাইং ইন দ্য স্কাই বাই দ্য বয়েজ। তাহলে এখানে ভুল রয়েছে, কাইটস আর বিইং ফ্লোন হবে, কাইটস আর বিইং ফ্লোন, তাহলে এটা ভুল হয়ে গেল। তাহলে অপশন সি ইজ ডেফিনেটলি কারেক্ট। দেখুন, দ্য কাইটস আর বিইং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, এইটা হচ্ছে ডেফিনেটলি কারেক্ট। নেক্সট প্রশ্ন, fill in the blank with an appropriate word from the list below. The tired hawker sat dash the tree. যারা আমার প্রিপোজিশনের ক্লাস করেছেন, আমি প্রিপোজিশনের ক্লাস কিন্তু ইউটিউবে বহুদিন ধরে ফ্রিতে অ্যাক্সেস ছিল, এখনো মেবি আছে, আমি ভুলে গেছি আছে কিনা, হতে পারে থাকবে। সো সেইটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেখে নেওয়ার। একবার দেখে নিলে কোনো ধরনের প্রিপোজিশনে কিন্তু মানে যেগুলো প্রিপোজিশন অফ প্লেস এবং প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস এবং প্রিপোজিশন অফ টাইমের কোন রকম প্রিপোজিশনে আপনাদের আর মিস্টেক হবে না এবং আপনারা সহজেই পারবেন, কোনো ডাউট আসবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দ্য টায়ার্ড হকার মানে ক্লান্ত হকারটি কি করেছিল? স্যাট মানে বসেছিল ড্যাশ দ্য ট্রি। তাহলে কি হবে এখানে? অপশনগুলো দেখি। আপ তো হবে না, গাছের উপরের দিকে। আন্ডার হতে পারে, ইন হতে পারে এবং ফ্রম হতে পারে। ফ্রম হবে না, আন্ডার এবং ইন দুটোর মধ্যে একটা হবে। তাহলে আমরা অপশন বি করব কারেক্ট। স্যাট আন্ডার দ্য ট্রি। আন্ডার মানে নিচে অর্থ বোঝায়, কিন্তু যখন প্রটেকশন অর্থ,
প্রোটেকশন অর্থ। তাহলে হকার টায়ার্ড হয়েছে এবং টায়ার্ড হয়ে গাছের নিচে বসেছে, মানে গাছের ছায়া নিয়ে বসে আছেন, তার মানে তিনি নিজেকে প্রোটেকশন দিয়েছেন গাছের নিচে। দ্যাটস ওয়াই এখানে আন্ডার হবে, আন্ডার হবে। স্যাট আন্ডার দ্য ট্রি। আন্ডার আমরা ব্যবহার করব যদি কোনো জিনিস, কোনো বস্তু, কোনো কিছু নিচে থাকে এবং টাচ করে থাকে। টাচ করে থাকলে গেলে আমরা আন্ডার করব, কিন্তু এখানে গাছের নিচে বলতে তার শিকড়ের নিচে যেতে হবে, তাহলে আন্ডার হবে না এখানে। কিন্তু আমরা আন্ডার আর একটা অর্থে ব্যবহার করব যখন প্রোটেকশন অর্থ বোঝাবে। প্রোটেকশন, প্রোটেকশন অর্থ বোঝাবে। এটা বিসাইড দ্য ট্রি হতো, কিন্তু বিসাইড অপশনও নেই আর হবেও না, যেহেতু তিনি প্রোটেকশন নিয়ে বসে আছেন। সো আমরা আন্ডার অর্থ, আন্ডার ব্যবহার করব কোনো কিছুর নিচে থাকা বলতে যখন প্রোটেকশন বোঝাবে। তাছাড়া কিন্তু আমরা পারবো না। আন্ডার হতে গেলে একদম নিচে হতে হবে এবং সারফেসকে টাচ করে থাকতে হবে। ধরে নিন একটা টেবিল, এটা একটা টেবিল, তো টেবিলের নিচে মানে এই নিচে রাখা আছে কোনো কিছু, তাহলে আন্ডার আমরা বলতে পারবো না। টেবিলের নিচে মানে টেবিলের যে নিচের সারফেস আছে তার সঙ্গে টাচ করে থাকতে হবে, তাহলে আন্ডার বলতে পারবো। নিচে হলে বিলো বলবো, নর্মালি আমরা বিলো বলবো। কিন্তু প্রোটেকশন অর্থ যদি বোঝায় এই টেবিলের নিচে কিছু আছে এবং প্রোটেকশন নিয়ে আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আন্ডার করতে পারবো। নেক্সট প্রশ্নে যাই। fill in the blank with an appropriate word from the list below. Sita and Mira quarreled dash themselves. সো এখানে themselves রয়েছে, আর এখানে কি রয়েছে, কয়জন, দুইজন, সীতা এবং মীরা। তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন, আমার যারা ক্লাস করেছেন তারা তো ডেফিনেটলি পারবেন, তো তাদেরকে নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা জানি যে সীতা অ্যান্ড মীরা, এখানে দুইজন সাবজেক্ট রয়েছে। দুইজনের ক্ষেত্রে দুইজন ঝগড়া করছেন, দুইজনের ক্ষেত্রে আমরা কোন প্রিপজিশন এখানে ব্যবহার করব, অ্যামং, বিটুইন, উইথ এবং ফর। তাহলে উইথ তো হবে না, ফরও হবে না, দুটো হবে না, অ্যামং এবং বিটুইনের মধ্যে হতে পারে। কিন্তু আমরা দুইজন, ইন কেস অফ টু, ইন কেস অফ টু আমরা বিটুইন ব্যবহার করব। আর ইন কেস অফ মোর দ্যান টু, ইন কেস অফ মোর দ্যান টু আমরা among ব্যবহার করব। তাহলে এখানে কোনটা হবে স্পষ্ট বুঝতে পারছেন, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সীতা এন্ড মীরা quarreled between themselves. নেক্সট প্রশ্ন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব আমরা একটু আগেই বললাম, আমার যে নোটস আছে 100 মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, সেখান থেকে তো অবশ্যই কমন পাবেন, এইটাও কমন, সবই কমন। হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। হি decided to visit him at his home. তাহলে এইখানে অপশন গুলো দেখবো যে ভিজিট কোন ফ্রেজাল ভার্বটাকে ডিনোট করছে। তো এখানে আমরা দেখতে পাবো ভিজিট ডিনোট করছে কল ফর মানে কি, কল অন মানে কি, কল আপ মানে কি এবং কল অফ মানে কি। তো আমরা দেখে নেব এক একটা করে। কল ফর শব্দের অর্থ হচ্ছে দাবি করা বা ডেকে পাঠানো, সামন, কাউকে ডেকে পাঠানো বা দাবি করা, এটাকে আমরা সামন বা কাউকে ডেকে পাঠানো। সামন তো ডেকে পাঠানো হলো, দাবি করা, দাবি করা এটাও কিন্তু কল ফর হয়, দাবি করা বা সামন। কল অন, কল অন মানে হচ্ছে মিট করা, মিট সামন, মিট সামন, কারোর সঙ্গে দেখা করা, কারোর সঙ্গে দেখা করা, কল অন মানে। কল অফ মানে হচ্ছে রিমেম্বার, রিমেম্বার কোনো কিছু স্মরণ করা, রিমেম্বার কোনো কিছু স্মরণ করা। এবং আমি কল অফ এইটা আপনাদেরকে বলবো না, এইটা আপনারা কমেন্ট করে জানাবেন যে এর অ্যান্সার কি। কমেন্টে লিখবেন কল অফ লিখে হাইফেন দিয়ে অ্যান্সারটা লিখবেন, কল অফ লিখে হাইফেন দিয়ে অ্যান্সারটা লিখবেন। সো কল ফর, কল অন, কল আপ। কল ফর মানে সামন, কল অন মানে মিট সামন, আর কল আপ মানে রিমেম্বার। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভিজিট, ভিজিট মানে দেখা করা, সরি কল অন হবে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারো সাথে দেখা করা এটা ভিজিট, কিন্তু কোনো একটা জায়গা ভিজিট করা, কোনো একটা জায়গা ভিজিট করা, সেইটার সিনোনিমস মানে সেইটার ফ্রেজাল ভার্ব কি হবে সেইটা আপনাদের বলে রাখি। কোনো একটা জায়গা ভিজিট করা সেটা হচ্ছে কল অ্যাট, কল
অ্যাট, আর আপনারা যেটা কমেন্ট করে জানাবেন সেইটা হচ্ছে কল অফ এর মিনিং কি। নেক্সট প্রশ্ন, fill in the blank with an appropriate preposition given below। আবার প্রিপোজিশন চেয়েছে। রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি, রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে এবং গুড আছে। গুডের পরে কোনো সাবজেক্টে কেউ যদি ভালো হয়, কোনো সাবজেক্টে যদি কেউ ভালো হয় সেক্ষেত্রে আমরা অ্যাট বসাবো। গুড অ্যাট ম্যাথামেটিক্স, গুড অ্যাট কেমিস্ট্রি, গুড ইন ইংলিশ, সরি গুড অ্যাট ইংলিশও হবে, গুড অ্যাট ইংলিশ। এবং ওভারঅল পারফরমেন্স যদি ভালো বলে বা ইংলিশটা যদি ল্যাঙ্গুয়েজ হয় সেক্ষেত্রে আমরা ইন করব, কিন্তু সাবজেক্ট বলতে গেলে আমরা রাম ওয়াজ গুড অ্যাট ইংলিশ। বোঝা গেছে? আর যদি বলে যে গুডের জায়গায় স্ট্রং থাকতো, যদি স্ট্রং মানে ওভারঅল পারফরমেন্স ভালো, সেই ক্ষেত্রে স্ট্রং আমরা ইন করব, স্ট্রং ইন কেমিস্ট্রি, স্ট্রং ইন ম্যাথামেটিক্স, কিন্তু গুড অ্যাট কেমিস্ট্রি, গুড অ্যাট ম্যাথামেটিক্স হবে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট প্রশ্ন, চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিয়ে দিয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যারা ক্লাস করেছেন তারা খুব সহজেই পেরে যাবেন, এক সেকেন্ডে হয়ে যাবে। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসে থাকবে, আর কিছু দেখতে হবে না আমাদের। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব কোনটাতে আছে। তাহলে এখানে আমরা কি করব, ইউ হ্যাভ হ্যাড ইওর ডিনার। তাহলে এই হ্যাভ হ্যাড, ইউ হ্যাভ হ্যাড ইওর ডিনার, তাহলে হ্যাভটা পূর্বে করে দিলে হয়ে যাবে ইন্টারোগেটিভ। হ্যাভ ইউ হ্যাড ইওর ডিনার কোনটাতে আছে, অপশন বি। নেক্সট প্রশ্ন, fill in the blank with an appropriate preposition from the list below। Ram's mother did not approve as her returning home so late at night। Ram's mother did not approve করছে না, রামের মা অ্যাপ্রুভ করছে না মানে কি মঞ্জুর করছে না বা অনুমোদন দিচ্ছেন না। তো অ্যাপ্রুভড অফ হয়, অ্যাপ্রুভড অফ হয়, আমরা করব অ্যাপ্রুভড অফ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। কিছু ফিক্সড প্রিপোজিশন আছে যেগুলো আমাদের পড়ে রাখতে হবে। নেক্সট, তাহলে অপশন কোনটা কি, ডি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন, নেইদার লতা নর সুজাতা, না লতা না সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 14th অক্টোবর। তাহলে আমরা একটা জায়গা শিখেছিলাম যে নেইদার নর, নট অনলি বাট অলসো, নেইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট হিসেবে বসে থাকলে সেন্টেন্সের কোন সাবজেক্টটা অনুযায়ী আমাদের ভার্ব বসবে। তাহলে নেইদার নর, আইদার অর নট অনলি বাট অলসো, এইগুলো যদি থাকে তাহলে আমরা পরের যে সাবজেক্ট বসে আছে সেই অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি নেইদার লতা নর সুজাতা, তাহলে সুজাতা অনুযায়ী ভার্ব বসবে, এবং সুজাতা যদি ভার্ব হয় তাহলে কোনটা ভার্ব কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। এখানে ওয়ার এবং আর দুটোই হবে না, ওয়াজ আর হ্যাভও হবে না, তাহলে সিঙ্গুলার একটাই রয়েছে ওয়াজ, তাহলে ওয়াজই হচ্ছে অ্যান্সার। নেইদার লতা নর সুজাতা was present in the class on 14th October। নেক্সট প্রশ্নে চলে যাব, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। অল ড্যাশ আলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, মানে আলোক ছাড়া প্রত্যেকেই ডিউরিং মিটিং এ উপস্থিত ছিলেন, মিটিং এর সময় উপস্থিত ছিলেন। সো আলোক ছাড়া এই যে অপশন গুলো রয়েছে এক্সেপ্ট, এক্সপেক্ট, এক্সিড এবং অ্যাকসেপ্ট, এগুলোর আমাদের মিনিং জানতে হবে। আমরা জানি যে অ্যাকসেপ্ট হবে, অপশন এ অ্যাকসেপ্ট মানে ছাড়া, অ্যাকসেপ্ট মানে বাদ দিয়ে, মানে আলোক বাদ দিয়ে, অপশন এ হচ্ছে কারেক্ট। কিন্তু মিনিং গুলো আমরা বাকি ভাগগুলোর জেনে নিই। এক্সপেক্ট, এক্সপেক্ট মানে আশা করা, আশা করা, আশা করা। এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া, ছাড়া। এক্সিড, এক্সিড মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া, মানে অতিক্রম করা, বেশি হয়ে যাওয়া, অতিক্রম করা, অধিক হয়ে যাওয়া, এক্সিড। তারপরে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে কাউকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, অনুমোদন দেওয়া, অ্যাপ্রুভ করা, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট। নেক্সট প্রশ্নে চলে যাই, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। কারেক্ট স্পেলিং, স্পেলিং এরর থাকলে আমরা কি করব,
যেই দেখবো যে কোনো একটা ওয়ার্ড সেম ওয়ার্ডের স্পেলিং মিস্টেক আমাদের জানতে চেয়েছে, কারেক্ট স্পেলিং বা কোনটা ভুল স্পেলিং লেখা আছে জানতে চেয়েছে, যে সেম ওয়ার্ড হলে কারেক্ট স্পেলিং জানতে চাইবে, তো আমরা কি করব, আর আমরা ওইখানে স্পেলিং গুলো চেক করব না যে অপশনে কি রয়েছে, আমরা একটা হালকা মানে দেখতে পাবো যে কি লেখা আছে, তখন আমরা কি করব, চোখ বন্ধ করব, চোখ বন্ধ করে না ভেবে স্পিডে কিন্তু আমরা লিখবো, কারণ আমরা ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত। যদি ওয়ার্ডের সঙ্গে পরিচিত না হয় তখন কিন্তু আমাদের সেই প্রশ্নটা ছেড়ে দেওয়াই বেটার হবে, কারণ ভুল হওয়ার সম্ভাবনা 99%। তো আমরা কি করব, যদি জানা শব্দ আছে, জানা শব্দ থাকা সত্ত্বেও আমরা যখন স্পেলিং গুলো চেক করতে লাগবো তখন কিন্তু আমরা কনফিউশন হয়ে যাবে আমাদের, তাহলে কি করব, চোখ বন্ধ করব, না ভেবে সেই শব্দটা আমি লিখবো কপিতে, এবং লিখবো, যেটা লিখবো ওটাই অ্যান্সার। তাহলে এখানে কি রয়েছে সেটা চোখ বন্ধ করে লিখুন এবং লিখে নিয়ে দেখুন ওটাই অ্যান্সার হবে। তাহলে আমি বলে দেবো এখন, অপশন এ হচ্ছে কারেক্ট স্পেলিং আছে, অপশন এ কারেক্ট স্পেলিং। এক্সাজারেট, এক্সাজারেট শব্দের অর্থ হচ্ছে বাড়ানো বা অতিরঞ্জিত করা, অতিরঞ্জিত করা। ম্যাগনিফাই এর সিনোনিমস আমরা আরো লিখে রাখতে পারি, ম্যাগনিফাই, ম্যাগনিফাই বা amplify, amplify, magnify, amplify, aggrandize, aggrandize, etc. Next, find from below the word that means essential. Essential শব্দের অর্থ অত্যাবশ্যক, অত্যাবশ্যক। essential শব্দের বাংলা অর্থ হচ্ছে অত্যাবশ্যক, মানে যেটা একদম প্রয়োজনীয়। অপশন গুলো দেখবো, আনইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট নয়, ইররিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক, এসেন্স মানে উপাদান, এসেন্স শব্দের অর্থ হচ্ছে উপাদান। আমাদের মনে হবে এসেন্সিয়ালের সিনোনিমস এসেন্স, কিন্তু না জেনে অ্যান্সার করা বোকামি, না জেনে অ্যান্সার করাটা বোকামি, আমরা না জানলে ছেড়ে দেবো যেহেতু নেগেটিভ মার্কস আছে। সো এসেন্সিয়াল এর অর্থ হচ্ছে, এসেন্সিয়ালের অর্থ কি, অত্যাবশ্যক, আর এসেন্স শব্দের অর্থ হচ্ছে উপাদান বা সারাংশ, সারাংশ। কোন একটা আমরা যে প্রেসি করি সেটাও বলা যেতে পারে, তারপরে নির্যাস, এই তো প্রেসি, নির্যাস। সো উপাদান, সারাংশ বা নির্যাস এসেন্সের মিনিং। তাহলে আমরা অপশন ডি দেখবো, ভাইটাল। ভাইটাল শব্দের অর্থ হচ্ছে অত্যাবশ্যক বা জীবন্ত বা প্রাণবন্ত। তাহলে আমরা ভাইটাল জানলাম এসেন্সিয়ালের সিনোনিমস। নেক্সট প্রশ্ন, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন গুলা। ইডিয়াম আমার নোটস দেওয়া রয়েছে, সকলেই সেই নোটস প্রিন্ট করে নেবেন এবং দেখবেন। The old lady was murdered in cold blood. The old lady is the old lady was murdered in cold blood. আমি অ্যানসারটা সাথে সাথে বলে দিয়েছি, মুখে চলে এসেছে, কোল্ড ব্লাড হয়। কোল্ড ব্লাড মানে হচ্ছে ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় শান্তভাবে বৃদ্ধ মহিলাটাকে মারা হয়েছে, তাহলে কোল্ড ব্লাড হয়, অপশন সি হচ্ছে কারেক্ট। এটা একটা ইডিয়াম। নেক্সট প্রশ্ন, fill in the blank with an appropriate preposition from the list below. The policeman seized him dash his arm and led him away. Sorry, the policeman seized him dash his arm and led him away. মানে his arm রয়েছে, এর পূর্বে কি প্রিপোজিশন বসবে আমরা দেখি, বাই, উইথ, অ্যাট এবং অন। সকলের মনে হবে যে এখানে উত্তর হবে উইথ। দ্য পুলিশম্যান সাইজড হিম উইথ হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে, কিন্তু এখানে উইথ হবে না, অ্যান্সার হবে বাই। দ্য পুলিশম্যান সাইজড হিম বাই হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে। নেক্সট, choose the correct spelling from the options below. আবার স্পেলিং জিজ্ঞেস করেছে, কি করব, জানা থাকলে শব্দটি যদি জানা থাকে চোখ বন্ধ করে লিখবো, না জানা থাকলে ছেড়ে দেবো। অ্যান্সার করতে গেলেই সেটা হবে বোকামি। তো কি রয়েছে, হাইফেনেটেড, 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 হাইফেনেটেড।
কোনটা সঠিক বানান? আমরা অপশন ডি দেখবো, সঠিক বানান হচ্ছে হাইফেনেটেড। হাইফেনেটেড, হাইফেনেটেড, হাইফেন থেকে এসছে হাইফেনেটেড। এই যে আমরা হাইফেন দিই এবং হাইফেন দিই, সো হাইফেন থেকে হচ্ছে হাইফেনেটেড, মানে হাইফেন দেওয়া আছে। তাহলে হাইফেনের বানান জানি আর পাস্ট ফর্ম করে দেবো হাইফেনেটেড। নেক্সট 28. Complete the idiom by choosing the right word from the option given below. Right word দিয়ে idiom মানে idiomটা কমপ্লিট করতে বলছে। His old shoes have stood him in good dash in his travel. So আমরা জানবো যে good state একটা idiom আছে, good state। good state মানে good state শব্দের অর্থ হচ্ছে ভালো কাজে দেওয়া, ভালো কাজে দেওয়া। তাহলে অপশন এ তে হচ্ছে কারেক্ট অ্যান্সার, গুড স্টেট। গুড স্টেট এই ইডিয়াম ইন গুড স্টেট মানে হচ্ছে ভালো কাজে দিয়েছে। কোনো কিছু আমি কিনেছি, কোনো কিছু বাজার থেকে নিয়ে এসেছি বা কোনো একটা সামান অনলাইনে কিনেছি, সেটা আমার ব্যবহার করেছি ঠিকভাবে এবং ভালোভাবে, মানে সেটা চলেছে, কাজে দিয়েছে, সেইটাকে বলা হচ্ছে গুড স্টেট। বোঝা গেছে? অনেকে অ্যান্সার করবেন গুড ইয়ার্স ইন হিজ ট্রাভেল, এটা হবে না, গুড স্টেট হবে, গুড টাইম হবে না, গুড স্টেট হবে এখানে। নেক্সট, কারণ এটা ইডিয়াম। নেক্সট প্রশ্ন, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ মানে হ্যান্ড রাইটিং বোঝা যাচ্ছে না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, হ্যান্ড রাইটিং বোঝা যাচ্ছে না কারণ হাতের লেখাটা কি আবঝা, বোঝা যাচ্ছে না লেখা, তাই না? বুঝতে পারছে না। তাহলে সেই হাতের লেখা যেটা পড়া যায় না সেটাকে কি বলে? আমরা জানি যেটা হাতের লেখা পড়া যায় না সেইটাকে বলা হয় ইললেজিবল। অপশন ডি ইললেজিবল, যেটা পড়া যায় না। নেক্সট প্রশ্ন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন। আন্ডারলাইন ওয়ার্ডের কি বলছে? অল্টারনেটিভ মানে মিনিং। দ্য টাইম অ্যালোড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বা যথেষ্ট, পর্যাপ্ত পরিমাণ বা যথেষ্ট, পর্যাপ্ত বা যথেষ্ট বা পরিমিত। সো আমরা অপশন গুলো দেখবো, ইনডেফিনিট, সাবসিকুয়েন্ট, এফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট শব্দের অর্থ কি? পর্যাপ্ত। আর অ্যাডিকুয়েট শব্দের অর্থ পর্যাপ্ত, তাহলে সাফিসিয়েন্ট দিয়ে ওই শব্দটা রিপ্লেস করা যাবে। সো এই ছিল আমাদের ক্লার্কশিপ 2019-এর শিফট অনের প্রশ্ন, যেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি আপনারা যারা ভিডিওটা পুরোপুরি দেখলেন তাদেরকে অবশ্যই ভালো লেগেছে এবং চেষ্টা করেছি নিখুঁতভাবে আলোচনা করার এবং গ্রামার গুলো একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার। সো আমাদের পরের ভিডিও আবার আসবে, সো পরের ভিডিও অবশ্যই দেখবেন এবং আগের ভিডিওটা দেখে না থাকলে প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নিন। ক্লার্কশিপ 2023 বা ক্লার্কশিপ 2024 লিখে প্লে লিস্ট বানানো রয়েছে, সেইখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। আর একটা কথা বলে রাখি, যারা ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবস পড়তে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আগামী মাসে আমাদের ক্লার্কশিপ এক্সাম রয়েছে। ক্লার্কশিপ এক্সাম হয়ে যাওয়ার পরে নতুন ব্যাচ শুরু হবে, তো সেই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আপনারা আগে থেকে ভর্তি হতে পারবেন। ভর্তি হতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা ভর্তি হওয়ার জন্য যে যোগাযোগ কিভাবে করতে হবে সেটা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। আর যারা ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হতে চান, ডেসক্রিপটিভ ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS, পুলিশ, SI সমস্ত এক্সামের জন্য। সো সেই ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন বা প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে পারেন। আবার নতুন ব্যাচ অবশ্যই শুরু করা হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।